আজ থেকে ৪-৫০০ বছর আগেও দুপাশ দিয়ে বয়ে যেত সুবর্ণবতী আর লাবণ্যবতী, যেন দুই বোন। তাদের ঘিরে, তাদের পারে সে এক গৌরবময় যুগ। সময় বদলে গেল। ১৯৪৭ খ্রিস্টাব্দ, ভারত ভাগ হয়ে স্বাধীনতা এলো। ওপার বাংলা, পূর্ব পাকিস্তান থেকে উদ্বাস্তু হয়ে লাখো লাখো শরণার্থী এসে বিভিন্ন জায়গায় তাদের মাথা গোঁজা স্থান করতে লাগলো। ব্যাপারটা মোটেই সহজ ও মসৃণ ছিল না। ১৯৫০ সাল অবধি ২৪ পরগনার এই জায়গা জলা জঙ্গলের রাজত্ব। তারই মধ্যে তৈরি হলো উপনিবেশ। জায়গাটা আবার জমজমাট হয়ে উঠল। মধ্যমগ্রাম বর্তমান উত্তর ২৪ পরগনার এক শহর। মধ্যমগ্রাম কি শুধু জলা জঙ্গলের রাজত্ব ছিল? ডাকাত কালীবাড়ি কি সত্যিই রঘু ডাকাতের ছিল? জানেন কি, মধ্যমগ্রাম জায়গা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং প্রাচীন জনপদ। মধ্যমগ্রামের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে নোয়াই খাল। জানেন কি নোয়াই খালের গুরুত্ব কতটা ছিল? মধ্যমগ্রাম নামই বা কেন হলো? ভিডিওটি স্কিপ না করে মন দিয়ে পুরোটা শুনলে জানতে পারবেন সব কথা। আর সেই সব কথা জানাতে আমি সায়নার পিনাকি চলে এসেছি হিস্ট্রি এভিনিউর আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলুন মধ্যমগ্রামের আশপাশ ঘুরে দেখি এবং জেনে নিই এখানকার ইতিহাস। শ্রী চৈতন্য চরিতামৃতে উল্লেখ রয়েছে, পঞ্চদশ শতাব্দীর শেষ ভাগে চৈতন্যদেব সাইবোনা থেকে নদীপথে কুলিয়া গিয়েছিলেন। সাইবোনা থেকে যে ছোট নদী পার হয়ে তিনি কুলিয়ায় গিয়েছিলেন সেটা সম্ভবত ছিল লাবণ্যবতী বা আজকের নোয়াই খাল। এর পাশাপাশি ১৭৭৯ সালে এই নোয়াইয়ের অববাহিকায় নীল চাষ শুরু হয়েছিল বলে জানা গেছে। জন প্রিন্সেপ স্থায়ী নীলকুঠি তৈরি করে নীল চাষ শুরু করেছিলেন। আজ থেকে প্রায় ৪-৫০০ বছর আগে বারাসাত মধ্যমগ্রামের বুক চিরে বয়ে যেত ভাগীরথীর শাখা নদী লাবণ্যবতী আর সুবর্ণবতী। বিভিন্ন পথ পরিক্রমা করে বিদ্যাধরী নদীতে গিয়ে মিশেছে। নদীর জলে মাছ ধরে আর পাড়ের উর্বর জমিতে চাষ করে জীবিকা নির্বাহ করত দুই পাড়ের বাসিন্দারা। সময়ের সঙ্গে এই দুটি নদীর নাম এবং চরিত্রে বদল ঘটেছে। নদীর তকমা হারিয়ে দুটি আজ খাল হিসেবে পরিচিত। সুবর্ণবতী আজ সুটি আর লাবণ্যবতীর হয়েছে নোয়াই খাল। এই খালের যাত্রাপথে রয়েছে ব্যারাকপুর, খড়দহ, মধ্যমগ্রাম, পানিহাটি, নিউ ব্যারাকপুরের মতো পুরসভা এবং নীলগঞ্জ, ইছাপুর, বিলকান্দা ১ এবং ২ নম্বর পঞ্চায়েত সহ বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত। প্রায় ৩০০ বছর আগে ১৭৩৭-এর ভূমিকম্প এবং তার পরের কয়েকটি প্রাকৃতিক বিপর্যয়ে গঙ্গা, বিদ্যাধরী সহ অনেক নদীর গতিপথ পরিবর্তনের ফলে বারাসাতের সুটি নদী সহ অন্যান্য নদীগুলি নাব্যতা হারাতে থাকলে বারাসাত মধ্যমগ্রামে নেমে আসে প্রবল জলকষ্ট। সেই জলকষ্ট দূর করার জন্যেই জোরজার জমিদার বংশের একজন উত্তরাধিকারী ঘোলা কাছারি রোডের পূর্ব প্রান্তে জনসাধারণের জন্য ৫২ বিঘা জমি জুড়ে খনন করেন আজকের মাকড়সা পুকুর। মকর সংক্রান্তির পূর্ণ তিথিতে এই পুকুরটি জনমানুষের উদ্দেশ্যে উন্মুক্ত করেন তিনি। সেই থেকেই এর নাম মকর সংক্রান্তি পুকুর, যা অপভ্রংশ হয়ে ক্রমে মাকড়সা পুকুর হয়ে ওঠে। তবে আরেকটি জনশ্রুতি আছে। মাখন সাহা নামের এক ব্যক্তি এই পুকুরটি খনন করেন বলে শোনা যায়। তাঁর নামানুসারেই পুকুরটি ক্রমে মাকড়সা পুকুর নামে পরিচিতি লাভ করে। পুকুরটি খনন করার সময় পুকুরের চারপাশে মাটি উঁচু করে পাহাড় প্রমাণ করা হয়। তবে গবেষকদের মতে এই জায়গায় ছিল নীলকুঠি এবং ওয়াচ টাওয়ার, যার জন্য সম্ভবত মাটির বাঁধ দিয়ে সুরক্ষিত ছিল। পুকুরটি হয়তো নীলকর সাহেবদেরই তৈরি করা, যা পরবর্তীকালে ওখানকার জমিদার সংস্কার করিয়েছিলেন। নীল বিদ্রোহের ফলে এবং কালের নিয়মে নীলকুঠি এবং ওয়াচ টাওয়ার দুটোরই অস্তিত্ব বিলুপ্ত। রঘু ডাকাতের কালীবাড়ি থেকে কিছু দূর এগিয়ে গেলে লোকনাথ বাবার মন্দিরের কিছু পরেই বাদু রোডের ওপর এই মাকড়সা পুকুর। অনেকে রঘু ডাকাতের কালীবাড়ি বলতে বারাসাত রঘু ডাকাতের কালীবাড়ি বলে থাকেন। আসলে জায়গাটি বারাসাত এবং মধ্যমগ্রামের সীমায়। বাদু নামকরণের কথায় পরে আসছি। রঘু ডাকাতের কালীবাড়ি সম্পর্কে একটু জেনে নেওয়া যাক, কারণ এখানে কয়েকটি প্রশ্ন চলে আসে। বারাসাত শহর থেকে ২ কিলোমিটার দূরে কাজীপাড়া অঞ্চলে বটগাছ থেকে নেমে আসা অসংখ্য ঝুড়ি আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে মন্দিরকে। স্থানীয়দের কথায় মন্দিরের বয়স প্রায় ৪০০ থেকে ৫০০ বছর। ভগ্নপ্রায় এই মন্দির ডাকাত কালীবাড়ি নামে পরিচিত। এর সঙ্গে জড়িয়ে রয়েছে রঘু ডাকাতের নাম।
একটা সময়ে ঘন জঙ্গলে ঢাকা ছিল এলাকা। রঘু ডাকাতের ডেরা ছিল এখানে। অষ্টধাতুর কালীকে পুজো করে ডাকাতি করতে যেত ডাকাত দল। জনশ্রুতি, একবার ধরা পড়ে যাওয়ায় রাগে তলোয়ার দিয়ে মূর্তি ভেঙে দেয় রঘু ডাকাত। সেই ভাঙা মূর্তিতেই পুজো হতো। পরে সেই মূর্তি চুরি হয়ে যাওয়ার পর বটগাছকেই কালী রূপে পুজো করার রীতি ডাকাত কালী মন্দিরে। প্রথম খটকা লাগে, নিজের আরাধ্যাকে কেউ নিজেই আঘাত করে ভেঙে দিতে পারে? কারণ রঘু ডাকাত ছিলেন কালী ভক্ত। তাছাড়া মন্দিরের বয়স যদি 400 থেকে 500 বছর হয়, তাহলে রঘু ডাকাতের বয়সের সাথে মিলছে না। কেন? রঘু ডাকাতের কালী মন্দির বাংলার বহু জায়গায় পাওয়া যায়। তাহলে কি রঘু ডাকাত নামে একাধিক ডাকাত ছিল, নাকি রঘু ডাকাত নামেই ত্রাসের যে কিংবদন্তি ছিল তারই সুবিধা নিত অন্য ডাকাতেরা? হয়তো তাই। রঘু ডাকাত ছিল প্রশাসনের কাছে মাথা ব্যথা আর সাধারণ মানুষের কাছে ঈশ্বর। রঘু ডাকাত নিয়ে প্রচুর কাহিনী চালু আছে বাংলার গ্রামগঞ্জে, শহরের আনাচে কানাচে। কিংবদন্তি ডাকাত সর্দার রঘু যখন সামন্ত প্রভুদের সামনে এসে দাঁড়াতো, তখন তাঁদের বুকের রক্ত জমাট বেঁধে যেত, হিম হয়ে যেত শরীর, এমনকি শ্বেতাঙ্গ প্রভুদেরও। রঘু কখনো না বলে ডাকাতি করতে যেত না। রক্তে লেখা চিঠি পাঠিয়ে জমিদার বাড়িতে যেত ডাকাতি করতে। 1.5-2 মাইল দূর থেকে কান ফাটানো হাড়ের এড়ে শব্দ ধনী লোকদের হাড় হিম করে দিত। তবে শোনা যায় সেকালে ডাকাতেরা কখনো কোনো বাড়ির মহিলার সম্মানহানি করেনি। তাঁরা বাড়ির মহিলাদের মাতৃজ্ঞানে সম্মান জানাতেন, গায়ে হাত দেওয়া তো দূরের কথা। রঘু ডাকাত এবং সেকালের ডাকাতেরা ডাকাতিতে বেরোবার আগে কালী পুজো করতেন। শোনা যায় নরবলিও দেওয়া হতো মা কালীর সামনে। নরবলি না হলে নিজের বুকের রক্ত দিয়ে পুজো সারত ডাকাত সর্দার। কে ছিলেন এই রঘু ডাকাত? ইতিহাসবিদ গবেষকদের মতে রঘু ডাকাতের জন্ম প্রায় 200 বছর আগে, অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে। তবে সঠিক সাল তারিখ জানা যায় না। তার আসল নাম ছিল রঘু ঘোষ। ছিলেন দক্ষ লাঠিয়াল। লাঠি খেলায় তাকে হারানোর মতো লোক ভূভারতে ছিল না। এক দরিদ্র কৃষক ঘোষ পরিবারের ছেলে রঘু। সেই সময় নীলকর সাহেবরা বাংলার গ্রামে গ্রামে দমন পীড়ন চালাত গরিব চাষিদের ওপর। যতদূর জানা যায়, রঘু ডাকাতের বাবাও ছিলেন এমনই একজন নীল চাষে প্রতিবাদী এক অত্যন্ত সাধারণ কৃষক। রঘুর বাবা নীলকর সাহেবদের অত্যাচার সহ্য করতে না পেরে মারা যান। বাবার এই মৃত্যু কিছুতেই মেনে নিতে পারে না যুবক রঘু। তার ভিতর জন্ম নেয় তীব্র ক্রোধ এবং প্রতিহিংসা। সাধারণ মানুষকে একত্রিত করে তিনি গড়ে তোলেন লাঠিয়াল বাহিনী। নীলকুঠি, অত্যাচারী জমিদার এবং সামন্তদের বাড়িঘর লুট করে তারা। এরপর শুরু হয় ব্রিটিশদের তোষণকারী ধনী লোকদের সম্পদ লুট। এই সব লুটের মাল তিনি বিলিয়ে দেন গরিব দুঃখী কৃষকদের মাঝে। ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন বাংলার রবিনহুড। সঙ্গে ছিলেন তার ভাই বিধু ডাকাত ওরফে বিধুভূষণ ঘোষ। আরও জানা যায় কোনোদিন রঘু ডাকাত ব্রিটিশদের হাতে ধরা পড়েনি। জানা যায় রঘু ডাকাত কলকাতা, 24 পরগনা, হুগলি, বর্ধমান, নদিয়ার ত্রাস ছিলেন। তাহলে বোঝাই যাচ্ছে রঘু ডাকাত যদি এই মন্দির প্রতিষ্ঠা করেন, তাহলে মন্দিরের বয়স 200 বছর প্রায়। চলুন এবার জেনে নেওয়া যাক মধ্যমগ্রাম নাম কি করে হলো, কি কারণে গুরুত্বপূর্ণ ছিল। মধ্যমগ্রাম ছিল বাংলার 12টি সামন্ত প্রদেশের একটি। এটি মুঘল সাম্রাজ্যের সময়ে যশোরের শাসক প্রতাপাদিত্য রায়ের অধীনে ছিল। 1757 সালের 21শে ডিসেম্বর বাংলার নবাব মীর জাফর ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে যৌতুক হিসেবে 24 পরগনা প্রদান করেন, যার মধ্যে বারাসাত সংলগ্ন আনোয়ারপুর বা আমিনপুর পরগনার অধীনে মধ্যমগ্রামও অন্তর্ভুক্ত ছিল। মধ্যমগ্রাম তখন মাঝের গাঁও নামে পরিচিত ছিল। সম্ভবত এলাকাটি বদু বা বাদু, চক্রধরপুর মৌজা এবং সাজিরহাট, গুচুরিয়া মৌজার মধ্যে অবস্থিত ছিল। 16 শতক পর্যন্ত আনোয়ারপুর বা আমিনপুর পরগনা তামাক ব্যবসার জন্য উল্লেখযোগ্য ছিল এবং মধ্যমগ্রামে একটি বিশেষ মিষ্টি গন্ধযুক্ত তামাক তৈরি করা হতো। এবং এই জায়গা ছিল বড় ধান উৎপাদনকারী পরগনা এবং লাবণ্যবতী নদী ছিল সেই পণ্য রপ্তানির জন্য নৌ চলাচলের প্রধান মাধ্যম। মধ্যমগ্রাম তার সূক্ষ্ম সূচিকর্ম বা সেলাইয়ের জন্য উল্লেখযোগ্য ছিল, যা সারা ভারতে অত্যন্ত জনপ্রিয়। অনেক মুসলিম পরিবার সেসব কাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করত। কালের স্রোতে আমাদের অজ্ঞানতায় হারিয়ে গেছে অনেক কিছু, তবু ইতিহাসের পাতায় আজও রয়ে গেছে অনেক কিছু।
আমাদের আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আর আমাদের চ্যানেল হিস্ট্রি এভিনিউকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর হ্যাঁ, আমাদের এই ব্লগগুলো বেশি করে শেয়ার করবেন, যাতে এরকম ধরনের ইতিহাস আমরা আপনাদের সামনে আরও বেশি করে নিয়ে আসতে পারি। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ব্লগে, নতুন কোনো জায়গায় নতুন কোনো ইতিহাসের খোঁজে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।